আমার শ্বশুর অবিনাশবাবু আমাকে জোর করে ধরে রাখলেন। বললেন, মালতী, যতদিন আমার ছেলে ফিরবে না ততদিন তুমি আমার সাথে থাকবে। আমার প্রতি তোমার মনে যে আকর্ষণ আছে তা আমি বুঝি। আমি ভয়ে কাঁপতে লাগলাম গো। এই গল্পটি সম্পূর্ণ শুনলে আপনাদের পানি অটোমেটিক বের হয়ে যাবে। সো যত দ্রুত সম্ভব হাতের কাছে টিস্যু নিয়ে বসে পড়ো। বিছানার চাদর যা নষ্ট না হয় সেটা সম্পূর্ণ খেয়াল রাখার অনুরোধ জানিয়ে গল্পটি এখন শুরু করব। তার আগে সর্বশেষ অনুরোধ, দয়া করে এমন এমন পানি বের করার গল্প নিয়মিত শুনতে আমাদের চ্যানেলটি সকলেই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। বাংলাদেশের খুলনা বিভাগের সুন্দরবন সংলগ্ন গ্রাম, চারপাশে গাছ, সবুজ গাছপালা। বাড়ির পিছনে নদী বয়ে যাচ্ছে। সন্ধ্যার অন্ধকার ঘনিয়ে আসছে। নদীতে জেলেদের নৌকার আলো দেখা যাচ্ছে। আমার স্বামী কাঠ কাটতে বনে গেছে দুদিনের জন্য। আমি একা ঘরে। শ্বশুরবাড়ির পেছনে বাগানে আমাকে ডেকে পাঠালেন। আমি গেলাম। ভাবলাম হয়তো কোনো কাজের কথা বলবেন। সেখানে পৌঁছেই বুঝলাম ভুল করেছি। নদীর ধারে গাছের ছায়ায় শ্বশুরের চোখে আমি দেখলাম এমন এক চলন্ত দৃষ্টি যা আমাকে ভয় দেখাচ্ছে। গুণত অন্ধকারে আমি চিৎকার করতে চাইলাম, কিন্তু আমার গলা দিয়ে আওয়াজ বের হলো না। চারপাশে শুধু ঝিঙ্গি পোকার ডাক আর দূরে বাঁধের গর্জন। আমার নাম মালতী। আমার বয়স মাত্র ২১। গত বছরই আমার বিয়ে হয়েছে অনিকেত সেনের সাথে। অনিকেত সুন্দরবনের কাছে ভাদিয়ালি গ্রামের একটি সম্মানিত পরিবারের ছেলে। তার বাবা অবিনাশ সেন এলাকার প্রভাবশালী মানুষ, জমিদারের সন্তান। অবিনাশবাবুর বয়স ৬৫ হলেও দেখতে ৫০-এর বেশি লাগে না। তার দাপট এলাকায় প্রচণ্ড। অনিকেত তার একমাত্র পুত্র, আর রয়েছে মেয়ে অনিন্দিতা, যে বিয়ে করে শহরে চলে গেছে। আমার বাবা মা অতি সাধারণ চাষি পরিবারের। আমাদের দিয়ে অবিনাশবাবুর পরিবারের সমান মেলানো সম্ভব নয়, কিন্তু আমার রূপের জন্যেই অনিকেত আমাকে দেখে মুগ্ধ হয়েছিল। বাবা মা প্রথমে রাজি হননি, তারপর অবিনাশবাবু নিজে এসে মত দিলেন। বিয়ের পর থেকেই আমি লক্ষ্য করেছি শ্বশুর আমার দিকে কেমন অদ্ভুত চোখে তাকান। আমি কখনো কাউকে বলিনি, এমনকি আমার স্বামীকেও না। ভেবেছিলাম বয়সে অনেক বড় মানুষ, হয়তো ভুল বুঝছি। কিন্তু আজ আর কোনো ভুল নেই। অবিনাশবাবু আমার কাছে এগিয়ে এলেন। আমি পিছিয়ে গেলাম। মালতী, তোমাকে আমি প্রথম দেখেই চিনেছিলাম। তুমি সেই মেয়ে। আমি ভয়ে কাঁপছিলাম। বুঝতে পারছিলাম না তিনি কি বলতে চাইছেন। কি বলছেন আপনি? কোন মেয়ে যে? চিনবে না কেন? তোমাকে আমি স্বপ্নে দেখেছি অনেকবার। তুমি সেই স্বপ্নের মেয়ে যে আমাকে সুন্দরবনের গভীরে নিয়ে যাবে, আমার হারানো সম্পদ ফিরিয়ে আনবে। গো! আমি অবাক হয়ে শুনছিলাম। অবিনাশবাবুর কণ্ঠস্বর কেমন যেন বদলে গেছে। তার চোখে এখন আর সেই কামুক দৃষ্টি নেই, বরং এক ধরনের উন্মাদনা, যা আমাকে আরও ভয় দেখাচ্ছে। আমি বুঝতে পারছি না আপনি কি বলতে চাইছেন। তোমার জন্মচিহ্ন তোমার ডান কাঁধে, একটি লতা পাতার মতো। আমি জানতাম তুমি আসবে গো। আমি চমকে উঠলাম। আমার ডান কাঁধে সত্যিই একটি জন্মচিহ্ন আছে, যা দেখতে অনেকটা লতা পাতার মতো। কিন্তু এটা কিভাবে জানলেন শ্বশুর? আমার স্বামী ছাড়া কেউই এটা জানে না। আমাকে ছাড়ুন, আমি চিৎকার করব। আমি পিছিয়ে যেতে যেতে বললাম। চিৎকার করো, কেউ শুনবে না। এই সন্ধ্যায় গ্রামের সবাই নদীর ওপারে পূজায় গেছে। আমরা দুজন ছাড়া এখানে কেউ নেই। আমি একটু সাহস সঞ্চয় করে বললাম, আপনি আমার শ্বশুর, আমার বাবার বয়সী। আপনার মুখে এসব কথা শোভা পায় না। আগে অবিনাশ বাবু হাসলেন। তুমি ভুল বুঝেছ মালতী। আমি তোমাকে চাই ঠিকই, কিন্তু সেভাবে নয়। আমি চাই তুমি আমাকে সাহায্য করো আমাদের পরিবারের হারানো সম্পদ খুঁজে বের করতে। তোমার স্বামী সেই কাজে ব্যর্থ হয়েছে, এবার তোমার পালা গো। আমি বিস্ময়ে তাকিয়ে রইলাম। তোমার স্বামী কাঠ কাটতে যায়নি, অবিনাশবাবু বলতে লাগলেন। সে গেছে বনের গভীরে।
আমাদের পরিবারের হারানো সম্পদ খুঁজতে প্রতিবার সে ব্যর্থ হয়ে ফেরে। আমার মাথা ঘুরতে লাগল। অনেকে তো আমাকে বলেছিল সে মাসে ৩-৪ বার কাঠ কাটতে বনে যায়। আমি তা বিশ্বাস করেছিলাম। কিন্তু সত্যি কি? আমার স্বামী কোথায়? সে ঠিক আছে তো? আমি উদ্বিগ্ন কণ্ঠে জিজ্ঞেস করলাম। সে ঠিক আছে, তবে একা সে কখনো সফল হবে না। তার জন্য তোমার সাহায্য দরকার। ও কিসের সম্পদ? কাকে খুঁজতে হবে? সময় এসেছে তোমাকে সবকিছু জানানোর, অবিনাশবাবু গলা নামিয়ে বললেন। আমাদের পূর্বপুরুষরা এই অঞ্চলের জমিদার ছিলেন। শেষ জমিদার আমার ঠাকুরদা মনোরঞ্জন সেন। অনেক ধন সম্পদের মালিক ছিলেন, বিশেষ করে একটি মূল্যবান হিরে, যার নাম সুন্দরীমণি। এটি ছিল এশিয়ার সবচেয়ে বড় হিরেগুলোর মধ্যে একটি। ব্রিটিশ আমলে ১৯৪৫ সালে দেশ ছাড়ার আগে ইংরেজরা সেই হিরে নিয়ে যেতে চেয়েছিল, কিন্তু আমার ঠাকুরদাদা লুকিয়ে ফেলেন সুন্দরবনে গভীরে। তিনি একটি মানচিত্র তৈরি করেন, কিন্তু তার মৃত্যুর আগে সেটি কাউকে দেননি। কে? তাহলে আপনি কিভাবে জানেন যে হিরেটি আছে? ঠাকুরদার ডায়েরি থেকে। তিনি লিখেছেন যে হিরেটি সুন্দরবনে লুকানো আছে এবং একজন বিশেষ ব্যক্তি তা খুঁজে বের করবে। সেই ব্যক্তির কাঁধে থাকবে লতা পাতার চিহ্ন। আমি থমকে গেলাম। ঠাকুরদার ডায়েরি থেকে আমার কথা লেখা আছে? কিভাবে সম্ভব? এসব অসম্ভব, আমি বিশ্বাস করি না। আমি চিৎকার করে উঠলাম। তবে তোমার কাঁধের চিহ্ন, সেটি কিভাবে ব্যাখ্যা করবে? আর তোমার আসার পর থেকে আমার স্বপ্নগুলো? প্রতি রাতে আমি একই স্বপ্ন দেখি। তুমি সুন্দরবনের গভীরে হাঁটছ, পেছনে আমার পুত্র, আর তোমরা দুজন একটি প্রাচীন মন্দিরে পৌঁছাচ্ছ। সেখানে থামুন। আমি আর শুনতে চাইলাম না। আমি কোথাও যাব না। আমার স্বামী ফিরে এলে আমি তার সাথে কথা বলবো। সময় নেই মালতী। আগামীকাল পূর্ণিমা। পূর্ণিমার রাতে সুন্দরীমণি তার আসল শক্তি প্রকাশ করে। আমাদের কাল রাতেই যেতে হবে। গুল। কিন্তু অনিকেত, তাকে খবর দেওয়া দরকার। ও সে জানে। সে আমাদের অপেক্ষা করছে। বনের সীমানা। তোমাকে শুধু রাজি হতে হবে। গুল। আমি মনে মনে ভাবছিলাম, এসব কি শুনছি? আমার শ্বশুর কি পাগল হয়ে গেছেন, নাকি এটা কোনো ষড়যন্ত্র? তবে আমার কাঁধের চিহ্ন সম্পর্কে তিনি জানলেন কিভাবে? আমি ভেবে দেখব। আমি শেষ পর্যন্ত বললাম, আমাকে একটু সময় দিন গিল। ঠিক আছে, কাল সকালে আমি তোমার সিদ্ধান্ত জানতে চাই। মনে রেখো, এটা শুধু আমাদের পরিবারের জন্য নয়, তোমার জন্য। সুন্দরীমণি তোমাকেই বেছে নিয়েছে। গিফট। আমি ঘরে ফিরে এলাম। সারা রাত ঘুমাতে পারিনি। অবিনাশবাবুর কথাগুলো আমার মাথায় ঘুরপাক খাচ্ছিল। আমার স্বামী আমাকে মিথ্যা বলেছে। সে আসলে কোথায় যায়? সুন্দরীমণি কি সত্যিই কি কোনো গুপ্তধন আছে সুন্দরবনে? পরের দিন সকালে আমি সিদ্ধান্ত নিয়ে নিলাম, আমি যাব। আমার স্বামীকে খুঁজে বের করতে হবে, সত্যটা জানতে হবে। অবিনাশবাবু আমার সিদ্ধান্তে খুশি হলেন। সবকিছু প্রস্তুত। তিনি বললেন, আমরা দুপুরে রওনা দেব। সন্ধ্যার আগে সীমান্তে পৌঁছে যাব, যেখানে অনিকেত তো আমাদের জন্য অপেক্ষা করছে। গিয়ে আমি একটি ছোট ব্যাগে কিছু জামাকাপড় নিলাম, কিছু শুকনো খাবার আর পানি। অবিনাশবাবু একটি প্রাচীন দেখতে ব্যাগ নিলেন, যার মধ্যে কি ছিল আমি জানি না। বেলা 4টার দিকে আমরা হাঁটা শুরু করলাম, সোজা নদীর দিকে। সেখানে একটি ছোট নৌকা আমাদের জন্য অপেক্ষা করছিল। নৌকার মালিক হরিপদ কাকা, বয়স্ক জেলে, অবিনাশবাবুর পুরানো বন্ধু। সাবধানে যাবেন জমিদার বাবু, হরিপদ কাকা বললেন। নদীর অবস্থা ভালো নয়, আর বনের ভেতরে বাঘের উপদ্রব বেড়েছে। কি চিন্তা করবেন না হরিপদ, আমি প্রস্তুত। অবিনাশবাবু নৌকায় উঠলেন, আমিও উঠলাম। নৌকা ছেড়ে দিল।
নদীর স্রোত আমাদের সুন্দরবনের দিকে নিয়ে চল। চারপাশে সবুজ গাছপালা, আকাশে সাদা মেঘের ভেলা, শান্ত শান্ত পরিবেশ, কিন্তু আমার মন অশান্ত। প্রায় 3 ঘন্টা নৌকা চলার পর আমরা পৌঁছালাম বনের সীমানায়, যেখানে নদী আর বন মিলেছে। সেখানে ঘাটে আমাদের অপেক্ষায় ছিল অনিকেত। আমার স্বামীকে দেখে আমি ছুটে গেলাম তার কাছে। তুমি আমাকে মিথ্যা বলেছ, আমি অভিযোগের সুরে বললাম। অনিকেত আমার দিকে করুণ দৃষ্টিতে তাকালো। আমি চেয়েছিলাম তোমাকে এসব থেকে দূরে রাখতে মালতী, কিন্তু বাবা ঠিকই বলেছেন, তোমাকে ছাড়া এই অভিযান সফল হবে না। কেন কেন আমাকে দরকার? অনিকেত আমার হাত ধরে একটি গাছের নিচে নিয়ে গেল। তোমার চিহ্ন, তোমার কাঁধে আমার ঠাকুরদার ডায়েরিতে লেখা আছে। কেবল সেই চিহ্নযুক্ত ব্যক্তি সুন্দরী মণি স্পর্শ করতে পারবে। অন্য কেউ স্পর্শ করলে তারা মারা যাবে। কি? আমি ভয়ে শিউরে উঠলাম। তুমি এতদিন ধরে আমাকে না জানিয়ে এই অভিযানে যাচ্ছিলে, তোমার যদি কিছু হতো? আমি দূর থেকে খুঁজছিলাম, সরাসরি স্পর্শ করিনি কখনো, তবে সফল হইনি। আমরা যে মন্দিরটি খুঁজছি সেটি খুব গভীরে, সুন্দরবনের হৃদয়ে। সেখানে পৌঁছাতে দিনের আলো শেষ হয়ে যায়, কিন্তু আমি রাতে এগোতে সাহস পাইনি। এবার অবিনাশবাবু এগিয়ে আসলেন। এই কারণেই আমাদের পূর্ণিমার রাত বেছে নিতে হয়েছে। চাঁদের আলো আমরা এগিয়ে যেতে পারব, আর আমাদের 3 জন থাকলে একজন আহত হলেও অন্যরা তাকে নিয়ে ফিরতে পারবে। আমাদের এখনই রওনা দিতে হবে, অনিকেত বলল। আমি রাস্তা চিনি। আমরা সন্ধ্যার আগে প্রথম বিশ্রাম স্থানে পৌঁছাতে পারব। আমরা বনের মধ্যে প্রবেশ করলাম। অনিকেত আগে, তারপর আমি, শেষে অবিনাশবাবু। অনিকেতের হাতে একটি কুড়াল আর একটি বন্দুক। আমার কাছে একটি লাঠি, শ্বশুরের কাছে দড়ি আর অন্যান্য সরঞ্জাম। সুন্দরবনের গভীরে প্রবেশ করা মানে এক ভিন্ন জগতে প্রবেশ করা। ঘন গাছপালা, লতাপাতা, কাদামাটি আর ম্যানগ্রোভে জঙ্গল। চারপাশে পাখির ডাক, বানরের চিৎকার আর দূরে কোথাও বাঘের গর্জন। আমরা এগিয়ে চলেছিলাম। আমার শ্বশুর অবিনাশবাবু এখন আর সেই দাপ্তেপূর্ণ লোকটি নন, বরং ক্লান্ত বয়স্ক এক ব্যক্তি, যিনি শেষবার তার পরিবারের সম্পদ উদ্ধারের চেষ্টা করছেন। প্রায় 3 ঘন্টা হাঁটার পর আমরা পৌঁছালাম একটি ছোট পাহাড়ের কাছে। পাহাড়ের গায়ে একটি গুহা, যেখানে অনিকেত আগে বিশ্রাম নিয়েছে। আমরা এখানে বিশ্রাম নেব। অনিকেত বলল, বাইরে অন্ধকার হয়ে আসছে। রাত 8টার দিকে আবার রওনা দেব। চাঁদ উঠলে আমরা গুহায় বসে বিশ্রাম নিতে লাগলাম। অবিনাশবাবু ব্যাগ থেকে খাবার বের করলেন। খাবার খেতে খেতে আমি অনিকেতকে জিজ্ঞেস করলাম, সুন্দরীমণি সম্পর্কে আমাকে আরও বলো গো। অনিকেত একটু ইতস্তত করে বলল, সুন্দরমণি কেবল একটি হিরে নয়, একটি শক্তিশালী আধ্যাত্মিক বস্তু। প্রাচীনকালে দেবীর মূর্তির মাথায় বসানো ছিল। তারপর মোগল আমলে লুট হয়ে যায়, শেষে ব্রিটিশদের হাতে আসে। আমার ঠাকুরদা সেটি ফিরিয়ে আনেন 1945 সালে, দেশ বিভাগের আগে। এত শক্তিশালী হিরে কেন তোমার ঠাকুরদা লুকিয়ে রাখলেন? বিক্রি করলে তো অনেক টাকা করা যেত। শুধু টাকার জন্য নয় মালতী, অবিনাশবাবু বললেন। সুন্দরীমণি একটি দায়িত্ব। এর মালিকানা শুধু তার যাকে এটি বেছে নেয়। আমার ঠাকুরদা লিখে গেছেন, হিরেটি তাকে স্বপ্নে বলেছিল, একদিন একজন বিশেষ মেয়ে আসবে, যার কাঁধে থাকবে লতা পাতার চিহ্ন, এবং সেই হিরেটির আসল রক্ষক হবে। আমি বিস্ময়ে হাসলাম। একটি হিরে কথা বলে? এসব কি আপনি বিশ্বাস করেন? তুমি যখন সুন্দরী মণি দেখবে তখন বুঝবে, অবিনাশবাবু গম্ভীর কণ্ঠে বললেন। সময় যেন থমকে দাঁড়িয়েছিল। সন্ধ্যা হয়ে গেল, তারপর রাত নামা। দূরে কোথাও শেয়ালের ডাক শোনা যাচ্ছিল। আমি ভয়ে কাঁপছিলাম, কিন্তু কৌতূহলও ছিল প্রবল। রাত 8টার দিকে চাঁদ উঠল। অনেকে তো আমাদের ডাকল, চলো এবার যাওয়া যাক, চাঁদের আলো পথ দেখা যাবে গো।
আমরা আবার হাঁটা শুরু করলাম, এবার আরও গভীরে, বনের মধ্যে। আমার মনে হচ্ছিল আমরা এক রহস্যময় জগতে ঢুকে পড়েছি। চাঁদের আলো বনের গাছপালা রূপালী আভায় ঝলমল করছিল, কিন্তু সেই সৌন্দর্যের মধ্যেও ছিল অজানা বিপদের আশঙ্কা। প্রায় 2 ঘন্টা হাঁটার পর আমরা পৌঁছলাম একটি প্রশস্ত জলাভূমির কাছে। জলের ওপার দিয়েই আমাদের যেতে হবে। এই জলাভূমিতে কুমির থাকে, অনিকেত সতর্ক করল। সাবধানে, আমি আগে যাচ্ছি। গু অনিকেত সাবধানে জলে নামল, জল কোমর পর্যন্ত। সে লাঠি দিয়ে সামনের পথ পরীক্ষা করতে করতে এগোতে লাগল। আমি তার পিছু নিলাম, আর অবিনাশবাবু সবার শেষে। হঠাৎ জলের মধ্যে কিছু একটা নড়ে উঠল। আমি চিৎকার করে উঠলাম। অনিকেত দ্রুত আমাকে টেনে নিল এবং তার কাছে রাখা বন্দুক তুলে নিল। জল থেকে উঠে এলো একটি বিশাল কুমির। তার চোখ জলজবল করছিল রাতের অন্ধকারে। নর না, অনিকেত ফিসফিস করে বলল। কুমির আমাদের দিকে এগিয়ে আসতে লাগল। অনিকেত সাবধানে বন্দুক তাক করল। ঠিক তখনই অবিনাশবাবু পিছন থেকে একটি মশাল চালিয়ে কুমিরের সামনে। কুমির আলো দেখে পিছিয়ে গেল এবং জলের নিচে অদৃশ্য হয়ে গেল। এভাবেই আমরা সাবধানে যাব, অবিনাশবাবু বললেন। আগুনকে ভয় পায় এরা। আমরা জলাভূমি পার হয়ে এলাম। সামনেই ছিল আরও ঘন জঙ্গল। চলতে চলতে অনিকেত বলল, আমরা প্রায় পৌঁছে গেছি, আধা ঘন্টার পথ। হঠাৎ আমাদের সামনে দেখা গেল একটি প্রাচীন মন্দিরের ধ্বংসাবশেষ। পাথরের তৈরি মন্দির, যার অনেকাংশেই ভেঙে পড়েছে। লতা পাতায় ঢাকা, প্রায় অদৃশ্য হয়ে যাওয়া। তবে চাঁদের আলো এখনও চিনতে পারা যায় এর প্রাচীন কারুকার্য। এটাই সেই জায়গা, অবিনাশবাবু উত্তেজিত কণ্ঠে বললেন। আমরা মন্দিরের ভেতরে প্রবেশ করলাম। ভেতরে অন্ধকার। অবিনাশবাবু মশাল জ্বালালেন। আলোতে দেখা গেল ভেতরে একটি বিশাল হোলরুম, যার মাঝখানে একটি দেবীর মূর্তি। মূর্তির অধিকাংশ ভেঙে গেছে, শুধু কিছু অংশ অবশিষ্ট আছে। এটা দেবী সুন্দরীর মন্দির, অবিনাশবাবু বললেন। এখানেই সুন্দরবনের নাম এসেছে। প্রাচীনকালে এই মন্দিরে পূজা হতো, কিন্তু সময়ের সাথে সাথে সবাই এটি ভুলে গেছে কেউ। অনিকেত মন্দিরের চারপাশে খুঁজতে লাগল। সুন্দরীমণি কোথায় লুকানো আছে? ঠাকুরদার ডায়েরিতে লেখা আছে এটি মূর্তির নিচে রাখা আছে কেউ। আমরা 3 জন মিলে মূর্তির চারপাশে খুঁজতে লাগলাম, কিন্তু কিছু পাওয়া গেল না। হঠাৎ অবিনাশবাবু বললেন, মালতী, তুমি মূর্তির কাছে যাও। তোমার কাঁধের চিহ্ন এটি তোমাকে পথ দেখাবে। গুইয়ামি ইতস্তত করে মূর্তির কাছে গেলাম। আমার ডান কাঁধের জন্মচিহ্নটি হঠাৎ গরম হয়ে উঠল, যেন জ্বলছে। আমি হাত দিয়ে ছুঁলাম, কিন্তু কোনো পোড়া ভাব ছিল না। আমি মূর্তির সামনে দাঁড়ালাম। হঠাৎ আমার চোখের সামনে ভেসে উঠল একটি দৃশ্য। মূর্তির পায়ের নিচে একটি খোপ, তার ভেতরে কিছু একটা চকচক করছে। আমি চোখ বন্ধ করে আবার খুললাম। দৃশ্যটি ছিল না, কিন্তু আমি জানতাম কোথায় খুঁজতে হবে। ওটাই। আমি মূর্তির পায়ের দিকে ইশারা করলাম। অনিকেত সেখানে গিয়ে পরীক্ষা করল। এখানে একটা ছোট দরজা আছে, সে উত্তেজিত কণ্ঠে বলল। আমরা 3 জন মিলে সেই ছোট দরজাটি খুলতে চেষ্টা করলাম, কিন্তু খুলল না। মালতী, তুমি চেষ্টা করো, অবিনাশবাবু বললেন। আমি হাত বাড়িয়ে দরজায় ছুঁলাম। আশ্চর্যজনকভাবে আমার স্পর্শে দরজাটি আপনা থেকেই খুলে গেল। ভেতরে ছিল একটি ছোট পাথরের বাক্স। অনিকেত বাক্সটি বের করে আনালো। এটি খুলতে হবে। বাক্সের গায়ে প্রাচীন কিছু লেখা ছিল, যা আমরা পড়তে পারলাম না। শুধু মালতী এটি খুলতে পারবে, অবিনাশবাবু বললেন। আমি ভয়ে কাঁপছিলাম, কিন্তু হাত বাড়িয়ে বাক্সটি ধরিলাম। আমার হাতে নিতেই বাক্সটি খুলে গেল। ভেতরে ছিল একটি মণি, হীরের চেয়েও উজ্জ্বল।
গাঢ় নীল রঙের, যার ভেতরে যেন চাঁদের আলো বন্দি করে রাখা হয়েছে। সুন্দরী মণি। আমি মুগ্ধ হয়ে তাকিয়েছিলাম। হঠাৎ একটি আওয়াজে চমকে উঠলাম। মন্দিরের বাইরে কেউ একজন। আমরা তিনজনই ঘুরে দাঁড়ালাম। মন্দিরের দরজায় দাঁড়িয়েছিল একজন লোক, তার হাতে বন্দুক। আমার জিনিস আমাকে দাও। লোকটি গম্ভীর গলায় বলল, কে তুমি অবিনাশ? বাবু চিৎকার করে জিজ্ঞেস করলেন। আমি হারুন খান, মোগল বাদশাহ আকবরের বংশধর। সুন্দরীমণি, আমাদের সম্পত্তি, যা তোমার ঠাকুরদা চুরি করেছিল। গু। আমি দেখলাম অবিনাশবাবুর চোখে ভয়। তুমি এখানে কিভাবে এলে? আমিও তোমাদের অনুসরণ করেছি। হারুন হাসল। তোমার ছেলেকে আমি অনেক দিন ধরে নজরে রেখেছি। আজ রাতে সব শেষ হবে। ও। হারুন বন্দুক তাক করল। অনিকেত আমাকে পেছনে ঠেলে দিল এবং নিজেও বন্দুক তুলল। ঠিক তখনই অদ্ভুত ঘটনা ঘটল। আমার হাতে ধরা সুন্দরীমণি হঠাৎ উজ্জ্বল আলো ঝলসে উঠল। সেই আলো পুরো মন্দির আলোকিত করে দিল, এতটাই তীব্র যে আমরা চোখ বন্ধ করে ফেললাম। যখন আলো কমল, দেখলাম হারুন পড়ে আছে মাটিতে, অচেতন অবস্থায়। অবিনাশবাবু আমার দিকে বিস্ময়ে তাকালেন। সুন্দরীমণি, তোমাকে বেছে নিয়েছে মালতী, তুমি এর আসল রক্ষক। আমরা হারুনকে বেঁধে রাখলাম এবং সিদ্ধান্ত নিলাম সুন্দরীমণি নিয়ে দ্রুত ফিরে যাব। বনের পথে আমরা আর কোনো বিপদের সম্মুখীন হইনি। ভোরের আলো ফুটতে না ফুটতেই আমরা গ্রামে ফিরে এলাম। হারুনকে পুলিশে দেওয়া হলো। পরে জানা গেল সে ছিল একজন খ্যাতনামা সম্পদচোর, যে অনেক মূল্যবান ঐতিহাসিক জিনিস চুরি করেছে। দিন কয়েক পর অবিনাশবাবু আমাকে ডাকলেন তার ঘরে। মালতী, আমি তোমার কাছে ক্ষমা চাইতে চাই। তিনি নম্র কণ্ঠে বললেন, আমি তোমার সাথে যেভাবে ব্যবহার করেছি সেজন্য আমি লজ্জিত। আমি কিছু বলার আগে তিনি আবার বললেন, সুন্দরীমণি, তোমার হাতে থাকবে, তুমি এর রক্ষক। এটি আমাদের পরিবারের আশীর্বাদ, যা আমরা হারিয়ে ফেলেছিলাম। সেই দিন থেকে আমাদের পরিবারে অনেক পরিবর্তন এসেছে। অবিনাশবাবু আর সেই কঠোর দাপটে পূর্ণ ব্যক্তি নন, বরং একজন দয়ালু, স্নেহশীল শ্বশুর। অনিকেত আর বনে যায় না, বরং আমাদের জমি দেখাশোনা করে। আমি সুন্দরীমণি সম্পর্কে কাউকে বলিনি। এটি আমাদের পারিবারিক গোপন রহস্য। তবে মাঝে মাঝে রাতে ঘুমাতে যাওয়ার আগে আমি সেই মণিটি বের করি। এর উজ্জ্বল আলো আমি দেখতে পাই অনেক দূরের দৃশ্য, অন্য সময়ের দৃশ্য। তারপর আমি বুঝতে পারি এটি শুধু একটি হীরে নয়, বরং একটি শক্তিশালী আধ্যাত্মিক বস্তু, যা আমাকে বেছে নিয়েছে তার রক্ষক হিসেবে। সুন্দরবনের গভীরে আমাদের সেই রাতের অভিযানের কথা এখন কেউ জানে না। তবে পূর্ণিমার রাতে যখন আমি বাড়ির পিছনে নদীর ধারে দাঁড়াই, মনে হয় সুন্দরবন আমাকে ডাকছে। আমার কাঁধের চিহ্ন বলে ওঠে। আর আমি জানি আমার জীবন আর কখনো আগের মতো হবে না। আমি মালতী দেবী, সুন্দরী মণির রক্ষক, সুন্দরবনের গোপন রহস্যের অংশীদার।